আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা। আপনার নাম বলেন, introduction দেন। আপনি কোন ব্যাচে পড়ছেন, কার কাছে পড়ছেন, এগুলো একটু শর্টকাটে introduction টা দেন। আচ্ছা, আমার নাম ফয়সাল বিন হোসেন। আমি অস্ট্রেলিয়াতে এপ্লাই করছি ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং এ জুলাই ইনটেক। অ্যান্ড আমি 1B1 ব্যাচে পড়ছি মার্জিয়া আপুর কাছে। আহ, এই আর কি। আচ্ছা। আর আপনি আপনার তো উপরে ক্যাপশন লেখা থাকবে যে ইন্টারভিউ উইথ আ ফাঁকিবাজ। তো আপনি আপনার প্রিপারেশন কিভাবে নিছেন? কেমন ভাবে কতটুকু পড়ছেন সেগুলো একটু বলেন। যারা একটু কম পড়ালেখা করে তাদের জন্য হেল্পফুল হবে। আচ্ছা, আমি প্রিপারেশন নিচ্ছি বলতে গেলে আহ, আমি মূলত স্পিকিং সেকশনটারই প্রিপারেশন নিছি। হুম, অন্যগুলোর আমি তেমন একটা প্রিপারেশন নেই নাই। হুম, স্পিকিং এ রিড অ্যালাউড আর আরএস এই দুইটা প্র্যাকটিস করছি। হুম, শুধু বলতে গেলে একটু বেশি প্র্যাকটিস করছি। আর ডিসক্রাইব ইমেজ আর আরএসটা 1-2 দিন প্র্যাকটিস করছিলাম। হুম, সো স্পিকিংটা বলতে গেলে রিড অ্যালাউড আর আরএস একটু ফোকাস দিছি বেশি। হুম, এই আর কি। আর রাইটিং এ তো জাস্ট টেমপ্লেট মুখস্থ করছিলাম অ্যান্ড আর 2-3টা প্যারাগ্রাফ এসে প্র্যাকটিস করছি। অ্যান্ড ফর রিডিং এ প্রিপারেশন নেই নেই বললেই চলে। হুম। জাস্ট পরীক্ষার আগে একটু দেখে গেছিলাম কয়েকটা। হার্ডলি কতদিনের প্রিপারেশন আপনি নিছেন? মাঝখানে গ্যাপ-ট্যাপ দিছেন সেগুলা বাদ দিয়ে বলেন। কারণ প্রচুর গ্যাপ নিছেন। যদি আমি ধরি স্পিকিং বাদে যদি বাকি 3টে মডিউলের আমি ধরি তাহলে আহ, বলা যায় 1 উইক। ওকে। আপনার স্কোর কত আসছে সেটা বলেন। আচ্ছা, আমার স্কোর আসছে 64। হুম, অ্যান্ড শুধু স্পিকিং এ আমার 60 নিচে আসছে 58। হুম, বাকি গুলোতে আমার প্রায় 69 66 এমন আসছে আর কি। হুম, হুম, স্পিকিংটা একটু খারাপ হয়েছে, যদিও এটার প্রিপারেশনে বেশি নিছিলাম। আহ, হুম। কারণ আপনার তো স্পিকিং এ একটুখানি প্রবলেম আছে না? হালকা একটু মাম্বলিং বা একটু হালকা ইয়ে হয়, আটকে যায়, হ্যাঁ, তাই না? হ্যাঁ, আমি কথা একটু কম বলতে পারি, তো স্পিকিং এ আমার সমস্যা হুম, হয়। তো আর আর ওকে। রিড অ্যালাউডে সমস্যা হয়তো, খুব আস্তে বলতাম প্রথম প্রথম একদম। ওয়ার্ড হুম, ওয়ার্ড ক্যাচিং এ সমস্যা করতো। রিড অ্যালাউডে প্রচুর হয়তো দেখা যেত যে আমার 20টা ওয়ার্ডই নিতেছে না। হ্যাঁ, তো হুম, এটা পরে এটা পরে ফিক্স হয় যে খুব লাউডলি বলার পর আই থিঙ্ক আমার এটা ফিক্স হয়। আমি ফ্লুয়েন্ট, যদি আস্তে হুম, আস্তে আমি ফ্লুয়েন্ট বলতাম আমার স্কোর আসতো 50-55। বাট হুম, যখন থেকে আমি খুব লাউডলি বলা শুরু করি, প্রোনাউন্সিয়েশনটাও ভালো হয়, ফ্লুয়েন্সিওটা বাড়ে। হুম। অ্যান্ড দেন প্রায় আমার 70-র মতো আসতো রিডালা তখন থেকে। ওকে। আচ্ছা, আপনাকে হচ্ছে মার্জিয়া ম্যাম বা আমরা যেভাবে হেল্প করছি, সেভাবে যদি আপনি প্রপারলি ঠিকভাবে পড়তেন, আপনার স্কোর কত আসতো? আমি আপনাকে কি বলছিলাম যে আপনার স্কোর কত আসবে? আপু তো বলছিলেন না 70+ আসবে, আমি মনে করি হুম, আসতে পারতো। কারণ বাকিগুলা তেমন একটা প্রিপারেশন না নিয়ে হুম, তো 70-র কাছাকাছি আসছিল। এন্ড হুম, স্পিকিংটা যদি হয়তো আর একটু ভালো হইতো আই থিঙ্ক 66 চলে আসতো। আর হুম, যদি রাইট। 62 63 আসলে আই থিঙ্ক 64 আসতো, 66 আসতো। হুম, আহ, তো আই থিঙ্ক সবগুলো আর একটু ভালো হলে 70 তো হুম, উঠানো যেত। আই থিঙ্ক 69 হুম। এট লিস্ট উঠানো যেত। দিনে কয় ঘন্টা পড়ছেন? সত্যি করে বলবেন। সর্বোচ্চ 2 ঘন্টা হয়তো। হয়তো প্রতিদিনও না, তাই না? না, প্রতিদিনও না। শুধু আচ্ছা, আপনি পরীক্ষার কি আগে। ফাঁকি দিয়েছেন? সেটা আপনি নিজেই স্বীকার করছেন না বলেন? জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা এখন রিসেন্টলি পরীক্ষা দিবে ওদের জন্য কিছু বলেন। রিসেন্টলি পরীক্ষা দেবে বলতে গেলে আমি তো দেখলাম যে আমাদের কিছু নতুন ট্রায়াল কোশ্চেন দিছিল পিয়ারসন হুম, টেস্টে। ওইগুলা 3-4টার মতো খুব বড় বড় ট্রায়াল কোশ্চেন আসে, মানে যেমন হুম, আমরা দেখি যে আহ, অন্যান্য এটা রিটাল লেকচার হয়তো সর্বোচ্চ 1.5 মিনিটের হয়, হুম, কিন্তু যে ট্রায়াল ট্রায়াল কোশ্চেন গুলা 180 সেকেন্ডের মতো আসছিল। হুম। তো এগুলো এখনো শুরু হয়েছে কিনা জানি না। তো স্কোরিং শুরু হয়নি। এগুলা স্কোরিং, হুম, আচ্ছা স্কোরিং শুরু হয়নি, আচ্ছা।
তো ওগুলো তো যেহেতু স্ক্রিন শুরু হয় না, ওগুলো নিয়ে বলে তাহলে লাভ নেই। তো যদি কেউ হুম, নতুন প্রিপারেশন নিতে শুরু করে, তো আমার একটাই সাজেশন থাকবে যে এই নতুন মডিউলগুলো আসার আগে টেস্ট দিয়ে দেওয়া। হুম, কারণ ওগুলো আসলে জিনিসটা আরো হার্ড হয়ে যাবে। হ্যাঁ, হুম, প্লাস এটা একটা নতুন কিছু, এটা অ্যাপিওনি বা আলফাতেও এইগুলা নাই। হ্যাঁ, তো ওটা নতুন করে আসা মানে আপনাদেরও একটা অন্য অ্যাপ্রোচে হুম, শেখাতে হবে, স্টুডেন্টদেরও নতুন কিছু শিখতে হবে, কারণ ইউটিউবে ওটা নিয়ে কোনো হুম, ভিডিও এখনো হয় নাই। হ্যাঁ, আমি মনে হুম। করি ওগুলো আসার আগে যদি কেউ বাঁচতে পারে, তার ওটা আসার আগে বাঁচা উচিত। আর যদি কেউ, বাঁচতে পারে। যেমন আমি বেঁচে গেছি, আচ্ছা। আর যদি বলেন এখন যে মডিউল আছে এগুলাতে আমি মনে করি যে কিছু জিনিস আছে যেগুলাতে খুব একটা সময় দেওয়া লাগে না মনে করি। যেমন রিডিং যদি কেউ একটু টানা একদিন বা 2 দিন সময় নিয়ে প্র্যাকটিস করে, রিডিং রাইটিং, রাইটিং এ তো অলওয়েজ অ্যাবাউট টেমপ্লেট। হ্যাঁ, আর একটু হালকা গ্রামার, খুব বেশি গ্রামার জানাও লাগে না এটার জন্য। তো হুম, রিডিং রাইটিং এ একটু টানা প্র্যাকটিস করলে হয়, এটা খুব একটা সময় দেওয়া দরকার না। আই থিঙ্ক আমাদের সময় দেওয়া উচিত স্পিকিং লিসেনিং এ। কারণ হুম, স্পিকিং এ অনেকেরই দুর্বলতা থাকে, যেমন আমার ছিল, স্টিল আছে। আরএস আর ডাব্লিউএফডি এ দুইটা ধরা কঠিন তুলনামূলক, অনেকের ক্ষেত্রে তো একদমই ধরতে পারে না। তো আই থিঙ্ক হুম, লিসেনিং এ ডাব্লিউএফডি অ্যান্ড স্পিকিং এ আরএস আর রিড অ্যালাউড, আমার মনে হয় এই তিনটা ভালো মতো প্রিপারেশন নিলে হয়, আর বাকিগুলো একটু হুম। দেখলেই পারা যায় আমার মনে হয় এটা। দেখলে পারা যাবে। কিন্তু যদি সে আগে থেকে শুনে বুঝতে পারার ক্যাপাবিলিটিস টা ভালো থাকে। আর যদি শুনে বুঝতে না পারে তখন কিন্তু আবার হাইলাইটিং কারেক্ট ওয়ার্ডস, FIBL হ্যাঁ, এগুলো তো খুব এটা, একটা ভালো করে না। লিটল হ্যাঁ, লেকচার। হ্যাঁ, যেমন আমার লিসেনিং প্র্যাকটিস করার দরকার পড়ে নাই বলতে গেলে, আমি জাস্ট হুম, ডাব্লিউ প্র্যাকটিস করছিলাম, তাও 30টা মতো হুম, হয়তো। তো কিন্তু কেউ যদি ওকে। লিসেনিং ক্যাপাবিলিটি যদি অত একটা ভালো না থাকে, তাহলে আই থিঙ্ক লিসেনিং এ অনেক সময় দিতে হবে। লিসেনিং হুম, এক দুই দিনে আসার মতো না, এটাতে টাইম নিতে হবে আর কি। হুম। কিন্তু যেটা আচ্ছা আমি মনে করি কি যে আপনার আপনার কাছ থেকে প্রত্যেকটা স্টুডেন্টের কনফিডেন্স শেখা উচিত। এত কম প্র্যাকটিস করেও কিভাবে আপনি নার্ভাস না হয়ে এক্সাম দিয়ে চলে আসছেন এবং বলতেছেন আরে হয়ে যাবে, হয়ে যাবে। এখন বলেন আপনি মানে আপনার পরীক্ষায় কিভাবে কাল্ম থাকছেন? কিভাবে নার্ভাস না হয়ে এই পরীক্ষাটা দিছেন? আমি সারা জীবন কামে ছিলাম পরীক্ষাতে, তো এটা আমার natural। আর আমি যেটা মনে করি যে জীবনে আসলে দুঃখের এত বেশি ওভারলোড এটাকে আসলে কিছু মনে হয় নাই, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, তা ঠিক। আমারও তো সেইম। আমার পরীক্ষার সময়ও মনে হয়েছে ধুর এটা আর এমন কি? দুঃখ বহুত আছে আরো টেনশন করার মতো। তাই না? হ্যাঁ, আর একটা ভেরি খারাপ গুড। হলে আরেকটা দিব, কারণ আমি টেস্টে দেখছি অনেকে 4-5 বার দিতে আসছে। সো ওটা হুম, জিজ্ঞেস করা উচিত যে কার কয়বার অ্যাটেম্প্ট। কারো যদি ফার্স্ট টাইম অ্যাটেম্প্ট হয় আর আরেকজনের 5 বার অ্যাটেম্প্ট হয়, আই থিংক এমনিই কমে যায় নার্ভাসনেস। হুম। ছিল না আপনার সাথে? কে জানি? হ্যাঁ, ৫ বার না কয়বার? হ্যাঁ, ওনার 5 বার ছিল। ওটা সব। হ্যাঁ, কি আর করা? আচ্ছা, ঠিক আছে। তারপর নার্ভাসনেস এর জন্য ওই স্পিকিং সেকশন এ আপনি কিভাবে ইয়ে করছেন? আশেপাশের নয়েজ কি আপনাকে কোনভাবে বদার করছে? না, আশেপাশের নয়েজ আমাকে বদার করে নাই। আমার নয়েজ হয়তো আশেপাশে একটু বদার করছিল। একজন এসে বলছিল যে আসতে বলেন। আমি যে একটু লাউডলি বলতেছিলাম। হুম, আমার আরএস এর সময় একটু নার্ভাস হয়ে গেছিলাম, কারণ মানে পিয়ারসনে যেটা করে ওটা অ্যাপ থেকে একটু আলাদা। এইটা একটু হুম, নোটিস করা উচিত যে আমাদের অ্যাপে কিন্তু একটা আরএস শেষ হওয়ার পর 2-3 সেকেন্ড দেয় বলার জন্য। হুম, হ্যাঁ, হুম, পিয়ারসনের পরীক্ষা আমি দেখছি ওটা সাথে সাথে শুরু হয়ে যায়। হ্যাঁ, তো এখানে হুম, তো এটাতে আই থিঙ্ক আমার একটু ফ্লুয়েন্সি ড্রপ করছে, কারণ আমি মক টেস্টও দেখছি মনে হয় একটু সময় দিয়েছিল 2-1 সেকেন্ড, যেটা হুম, অফিসিয়াল মক। কিন্তু পিয়ারসন সময় দেয় না, সাথে সাথেই আপনার রেকর্ডিং শুরু হয়ে যায়। তো ওই হুম, সময় আমার আই থিঙ্ক আরএস এ একটু নার্ভাস হয়ে গেছিলাম, because এটা একটু নতুন ছিল আমার কাছে। হুম। তো আর আপনি কোন বাকিগুলা সেন্টারে এক্সাম দিছেন? আমি দিয়েছিলাম ধানমন্ডি সেন্টার, ড্যাফোডিলে। হুম, ওকে। আচ্ছা আপনি তো মনে হয় আমাদের মক সেন্টারে মক দিয়েছিলেন না? জি। তো মক সেন্টারের এনভায়রনমেন্ট আর হচ্ছে সিমিলারিটিস সম্পর্কে কিছু বলেন? হ্যাঁ, সিমিলারিটিস আমার কাছে কাইন্ড অফ সেমই লাগছে। রুমটা আপনাদের যেমন, ওর থেকে হালকা একটু বড়, বেশি বড় না। হুম, কয়েকজন এক্সাম বেশি জন দেয় না। আর সেট আপ করা যেমন একজন আরেকজনের দিকে
পাশের দিকে তাকাইতে পারবেন না, হ্যাঁ? বা হুম, একটা হুম, লেখার দেওয়া থাকে। আই থিঙ্ক ওভারঅল সেমই। যেহেতু আমি হুম, একটা মক দেওয়ার কারণে আমার এনভায়রনমেন্টটা বুঝতে তুলনামূলক সহজ হয়েছে। হুম। শুধু ড্যাফোডিলে হচ্ছে ১০ জন ক্যাপাসিটি আর আমাদের হচ্ছে ৪ জন, তাই না? ৪ জন, জি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর কিছু বলতে চান যারা এখন এক্সাম দিবে তাদের উদ্দেশ্যে? উম, আহ, তেমন কিছু বলার নেই, জাস্ট বেশি প্রিপারেশন না নেওয়াই ভালো, এটাই। এটাও একটা ভালো কথা। অতিরিক্ত প্রিপারেশন নিলেও কিন্তু ঝামেলা। কনফিউশন বেশি হয়ে যায়। টাইম জি, বেশি নিলেই কনফিউজড হয়ে যায় পোলাপান। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া। অনেক ধন্যবাদ। আপনি আসলে খুব ইন্ট্রোভার্ট টাইপের। আপনি যে সময় দিছেন এটাও আমার জন্য অনেক বেশি। থ্যাংক ইউ। হ্যাঁ? আল্লাহ